বেকুবের মতো বোকা বোকা চাহনিতে মেসেজটি বার দুয়েক পড়ল। তার মনে হলো সাই সাই করে একটা রকেট তার মাথার উপর দিয়ে চলে গেল বাজখাই শব্দ করে। আয়মান আসার আগে মুঠোফোনটি পূর্বের স্থানে রেখে সুব্রতা রুম থেকে বেরিয়ে গেল উপমার রুমে। সুব্রতা চুপ থেকে আয়মান প্রতিক্রিয়া দেখতে চায়, বুঝতে চায় মেসেজের কথাগুলো সত্যি না মিথ্যা। কিছু সময় পর আয়মান ঘরে এলো, এসেই বোনের রুমে ঢুকলো, দেখলো সুব্রতা আর উপমা কথা বলছে। সুব্রতাকে উদ্দেশ্য করে বোনকে বলল আয়মান, উপমা আমার রুমে এক মগ কফি নিয়ে আয় তো বানিয়ে। ধোয়া ওঠা কফি হতে হবে, বাইরে হালকা শীত পড়ছে, কফি খেয়ে শরীর মন চাঙ্গা করা অত্যাবশ্যক। উপমা ভাইয়ের দিকে দৃষ্টি তাক করে ধরল, আঙ্গুল উঁচিয়ে বোবা ভাষায় জিজ্ঞাসা করলো, ইউ আমাকে বলছো কফি বানাতে ও নিয়ে যেতে? তোকেই বলছি, শব্দ করে বলে আয়মান পা বাড়িয়ে নিজের রুমে চলে গেল। উপমার সুব্রতার চিবুক নেড়ে বলল, যাও সখী, স্বামীর আদেশ পালনে সদা সচেষ্ট হও। বলছে তোমাকে, আমাকে নয় ননদিনী, বউকে মেরে ঝিকে শেখানো বাগধারা এটা পড়নি? যাও বলছি ফাজিল বেত্তুমিজ নারী, স্বামীর সেবায় মগ্ন হও। নাক কুঁচকে আদেশ করে বলল উপমা। এখন সুব্রতার মন ভালো নেই, আয়মানের সামনে তার যেতে ইচ্ছা করে না। কেন যে এই মানুষটাকে অপছন্দ করার কারণগুলো সেই শুরুর থেকে ঘটে যাচ্ছে। কোন জন্মের শত্রুতা স্বামীরূপে এই আয়মানের সাথে, ভাবতে অস্থির হয়ে এলো তার চিত্তখানি। সুব্রতা উপায়ন্ত না পেয়ে উঠে গেল, সিলিন্ডারে গ্যাসে পানি ফুটিয়ে কফি বানিয়ে নিল। আয়মানের সামনে গিয়ে কফি মগ রাখলো। আয়মান পিসি টেবিলে বসা, হাত চলমান কিবোর্ড, টাইপিংয়ে বিচি। সুব্রতা পা ঘুরিয়ে নিতেই তার এক হাতে টান পড়ল পিছন থেকে। আয়মানের বলিষ্ঠ হাতের মুঠোয় বন্দি হয়ে গেল সুব্রতার কোমল হাতখানি। হ্যাঁচকা টানে সুব্রতাকে নিজের দিকে ভিড়িয়ে নিল আয়মন। প্রেমিকাকে এখনো ফাঁকি দেওয়ার ধান্দায় আছো? প্রেমিকা? গম্ভীর স্বরে জিজ্ঞাসা করলো আয়মান। এখন কিসের প্রেমিক আপনি? এখন হলেন কারো বর। আয়মান হো হো করে হেসে উঠল, বলল, আরে বাস যাক, তবু অধমের শান্তি। স্বামী মনে হইল, নইলে চিত্রের শিমুলের তুলার মতো উড়ে উড়ে যেতাম কোন সদূরে। যেহেতু প্রেমের কালে প্রেম করতে পারিনি, তাই এখন সেই প্রেমের স্বাদ মেটাতে হচ্ছে এভাবে। দুধের স্বাদ ঘোলে মেটালে যাকে বলে। আপনার ধোয়া ওঠা কফি জুড়িয়ে শরবত হয়ে যাচ্ছে। ওহো, তাই তো, তুমি একটু খেয়ে দাও তো প্লিজ। আয়মনের সাথে অহেতুক কথা পেঁচানোর রুচিবোধ নেই সুব্রতায়, তাই ঝটপট দু চুমুক খেয়ে নিল। আয়মন সেই কফি মুখে দিয়ে আবেদন মাখা কণ্ঠে বলল, আহা শান্তি, জীবনে যেন মধুর পেয়ালা। প্রতি চুমুকেই দারুণ স্বাদ। এবার যেতে পারো, রাতে বেশি অপেক্ষায় রেখো না, চলে এসো। আমার মোবাইলটা দাও তো। সুব্রতা আয়মনের মোবাইলটা হাতে নিয়ে রুম থেকে বেরিয়ে গেল অশেষ মনে। আয়মন হোয়াটসঅ্যাপে আসা নিউ মেসেজ ক্লিক করলো, চোখ কপালে তুললে বার কয়েক। শরীরের রগগুলি দপাদপি করছে, তার মস্তিষ্কের সমস্ত মগজগুলো টকবক করে ফুটছে ফুটন্ত পানি নেয়। কোন হারামি করলো এই নিকৃষ্ট কাজটা? এটা বের করতে হবে ভেবে মুহূর্তে উঠে দাঁড়ালো। মোবাইল হাতে নিয়ে বাবা মার রুমে গেল। যাওয়ার সময় উপমুখে ডাক দিল, গরম কফি খেয়ে তোমার জামাইয়ের মেজাজ হট হলো কেন? দেখি তো, বলে উপমা বাবার মার রুমে চলে গেল। আয়মানের কণ্ঠে উদ্বিগ্নতা দেখে সুব্রতা বুঝে নিল যে মেসেজটা এখন দেখেছে। সুব্রতা বিড়াল পায়ে শ্বশুর শাশুড়ির রুমের পাশে গিয়ে লুকিয়ে তাদের কথা শোনার চেষ্টা করলো। মা, আমার কি কোনো মেয়ের সাথে বিয়ে হওয়ার কথা ছিল, যেটা তুমি জানো? তোমার কথা আগামাগে কিছুই বুঝলাম না, কী হয়েছে খুলে বল। অনেক আগে না, ছোট খালার মেয়েকে বিয়ে করার কথা বললে তুমি, তাই জানতে চাচ্ছি। আরে ওটা তো ফাজিল ছিল, ওর তো বিয়ে ঠিক হয়েছে, সামনের মাসে বিয়ে। ছেলেকে সে ভালোবাসে। ও বুঝলাম। আয়মান মেসেজটা ওপেন করে তাদের সামনে ধরলো। পড়ার পর তারা তিনজনে চমকে উঠল চরম উৎকণ্ঠায়। লতিফ খান বললেন, এটা তুই যে ছেলেদের পুলিশে দিয়েছিস, তাদের কারো কাজ নিশ্চিত। তুই রিপ্লাই দে যে দিয়েছে তাকে। বাবা ফেক প্রোফাইল। আমি রিপ্লাই দিতে গিয়ে দেখি ব্লক করে দিয়েছে আমাকে। ভাইয়া, আব্বাই ঠিক কথা, যেই পশুগুলো কেউ তোমাকে মেন্টালি প্রেশারে রাখার জন্য ভুয়ো মেসেজ পাঠালো, আর কিছুটা মিলছে এই জন্য। তুমি এমন কারো কাছে হয়তো বলেছ যে আর বিয়ে করবে না,
সেটা মেসেজদাতা জানে। ব্যাস, ভেরি সিম্পল। এত এডিট হওয়ার কিছু নেই, খাল্লি বাল্লি রিমুভ করে দাও ভাবির দেখার আগে। থ্যাংক গড সুব্রতা দেখেনি। আয়মান মেসেজ রিমুভ করে দিল। সুব্রতা লম্বা লম্বা পায়ে উপমার রুমে চলে গেল। নিজের মাথায় চারটি মেরে হেসে ফেললো মিটিয়ে। ভুল বুঝতে যাচ্ছে বলে আয়মানকে। রাতের নৈশভোজন সম্পন্ন হলো পারিবারিক নানা গল্প গুজবে। সুব্রতার হাতে কাজ সেরে নিজেদের রুমে গেল, শুয়ে পড়ল। আয়মান সুব্রতার আঙুলে চিবুক চুলে ধরে নাড়াচাড়া করতে লাগলো। সুব্রতার প্রতিটি ভাঁজে শিহরণ জাগাতে চায় সে এই নীরব আধার কালো রাত্রিতে। পবিত্র ভালোবাসার অজস্র শৈল্পিক কারুকার্যে সাজিয়ে তুলবে কামনার অনুভবকে। সুব্রতা কলার মোচার মতো অগণিত বার পাক খাচ্ছে বিছানায় এপাশ ওপাশ করে। তীব্র শ্বাসে বুক ওঠানামা করছে তাই। আয়মান সুব্রতার মাথা আটকে নিজের বাহুর উপরে টেনে নিয়ে আসলো। নেশাতুর কণ্ঠে বলল, দ্বিতীয় বিয়ের রাতেও যদি বাসর না হয় মানায় বলো? আমরা দুজনে অ্যাডাল্ট, ক্ষতিটা কি? শোনো মোর রমণী, উতলা করো এই রজনী। নিশি উতলা হলো। এক মানবের প্রেম পূর্ণতা পেল। পরিপাটি বিছানায় এলোমেলো হলো। একে একে স্বর্গের অন্দরমহলে প্রতিটি দ্বার ভালোবাসার চাবি দিয়ে উন্মুক্ত করে ফেলল আয়মান। সঙ্গী হলো সুব্রতা নামের এক মানবী। তলিয়ে গেল দুজনের সুখের অতলান্তে। হোটেল বুক করা যায়নি বলে আয়মান ও সুব্রতার হানিমুন ডেট এক সপ্তাহ পরে। লোকাল বাসে না গিয়ে কার ভাড়া করে নিল আয়মান। কারণ সুব্রতা যেন এতটুকু অস্বস্তি না লাগে পথে। যেন চাইলেই গাড়ি থামা যায়। বিবর্ণ শীতের আগমন সুর প্রকৃতি জুড়ে। গাড়ি ছুটতে চলছে দুব্বার গতিতে। নির্দিষ্ট সময়ে পৌঁছে গেল দুজনে। আয়মান এক পৃথিবী আনন্দ ও সুখ সুখ মনে সুব্রতাকে নিয়ে সমুদ্র বিলাস করলো এবং শপিং করলো সবার জন্য। 4 দিন পর কক্সবাজার থেকে আয়মান সুব্রতাকে নিয়ে রওনা দিল গ্রামের উদ্দেশ্যে। লোকাল বাসে না চড়ে একটি প্রাইভেট জিপ ভাড়া করে নিল আরামে বসার জন্য। সুব্রতা আয়মানের বুকে মাথা রেখে শুয়েছে। কথা প্রসঙ্গে সুব্রতা আয়মানের হাত পেঁচিয়ে ধরে মিষ্টি এসে বলল, আপনার আবেগ ভালোবাসা দেখলে মনে হয় কোনো তরুণ ছেলে প্রেম করছে। গাম্ভীর্যপূর্ণ কণ্ঠে আয়মান বলল, সুব্রতা তুমি এটা ভেবেছ? খুব না, উপলব্ধি করতে পারলাম বলে। কিভাবে? অসম্ভব প্রিয় কিছু হারাতে হারাতে হঠাৎ পেয়ে গেলে সেই অনুভূতি দারুণ সুখকর, সীমাহীন আবেগ। অনুভব করে দেখো না, বলল আয়মান। অবশ্যই অনুভব করতে পারি। ভালোবাসি তোমাকে আমি লবণের মতো, বুঝলে আমার স্বপ্নের মানসকন্যা, প্রেমের কল্পতরু। এই বেপরোয়া আনন্দ লাগামী উচ্ছ্বাস সুব্রতা তোমার জন্য, শুধু তোমার জন্য। আয়মনের বুকের গহীনে উথাল পাথাল সুখ, যার কোনো পথ নেই, কুল নেই, সীমানা নেই। এ যেন মহাকালের দিকে যাত্রা করে এক দিগন্ত পথহারা পথিক, যার বুকে এক সমুদ্র পিপাসা, যা তৃষ্ণার্ত হৃদয়ে জল পান করতে চায় অজলা করে। সুব্রতা প্রচণ্ড রকমের ভালোবেসে ফেলছে আয়মানকে। ভালোবেসে সুখী করে চায় তার এই প্রেমিক পুরুষটাকে। গাড়িতে ঝাঁকুনি দোল খেতে খেতে দুজনের চোখ জোর গভীর ঘুম নেমে এলো। গন্তব্যের কাছাকাছি আকস্মিক গাড়ি ব্রেক ফেল করলো। সুব্রতা আয়মানকে জেগে গেল চালকের ডাকে। আল্লাহকে স্মরণ করে সকলে ভীতগ্রস্ত। গাড়ির চালক নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হলে প্রাণপণ চেষ্টা করলো। গাড়ি গিয়ে রাস্তার একধারে এক গাছের সাথে সজোরে ধাক্কা খেলো। উল্টে পড়লো গভীর শুকনো খালের ভিতর। আশেপাশে মানুষ জড়ো হলো। রাস্তায় কর্মরত পুলিশ এগিয়ে এলো। 3জনকে নিকটবর্তী হাসপাতালে ভর্তি করালো। আয়মান মোবাইলের ডায়াল নাম্বার চেক করে ফোন করা হলো তার পরিবারের কাছে। জীবন মৃত্যুর সন্ধিক্ষণে আয়মান ও সুব্রতা। উচ্চস্বরে উপমার মুঠোফোন বেজে উঠল। সে রিসিভ করে, হ্যাঁ ভাইয়া, কত দূরে? অপর প্রান্ত থেকে অপরিচিত পুরুষের কণ্ঠ যা শুনল তাতে উপমার আর দাঁড়িয়ে থাকতে পারল না। বুক চাপড়ে বাড়ি কাঁপিয়ে হাউমাউ করে কাঁদতে শুরু করলো। সবাই ছুটে এলো। আমিনা বেগম গগনবিদারী আর্তনাদ শুরু করলো। উপমা পাগলের মতো কম্পিত হতে হাসপাতালের ঠিকানা লিখে নিল খাতায়। সুব্রতার পরিবারকে জানানো হলো আয়মানের খালাতো ভাই সহ তারা অল্প সময় পৌঁছে গেল হাসপাতালে। ইমার্জেন্সি ওয়ার্ডে ভর্তি আয়মান ও সুব্রতা। চালকের লোকজন এসে গেছে। তার অবস্থাও শোচনীয়। 3জনে ঢাকা মেডিকেলে হাসপাতালে নিয়ে গেল ডাক্তার ও নির্দেশ পরামর্শে। চালকের বুকের হাড় ভেঙে গিয়ে রক্ত জমাট বেঁধে গিয়েছে বুকের ভিতরে।
প্রসেসিং করে নতুন রক্ত দিতে গিয়ে চালক মারা গেল সেদিন রাতে। আয়মানের হাড় ভেঙে গেছে, শরীরের বিভিন্ন স্থানে গুরুতরভাবে চামড়া ছিলে গেছে, সেলাই দিতে হয়েছে একাধিক স্থানে, তাকে রক্ত দিতে হয়েছে 2 ব্যাগ। পঙ্গু হাসপাতালে ভর্তি করানো হলো তাকে। আয়মান পরিবার রয়েছে তার কাছে, সুব্রতা কাছে ঢাকা মেডিকেলে রয়েছে তার পরিবারের লোকজন। সুব্রতার শারীরিক অবস্থা ক্রিটিক্যাল, তার চোখের বাঁ পাশ দিয়ে গালের একপাশে গাড়ি কাচের সাথে লেগে গভীরভাবে কেটে গেছে। 5টা সেলাই দিতে হয়েছে মুখে, পায়ের তালুর নিচে মাঝ বরাবর কেটে গিয়েছে অনেকখানি লম্বালম্বিভাবে, সেখানে 13 সেলাই দিতে হয়েছে, নয়তো ছেঁড়া চামড়া জোড়া লাগানো যাচ্ছে না। সুব্রতার মাথা ফেটে গিয়ে প্রচুর রক্তক্ষরণ হচ্ছে, সেলাই দিতে গিয়ে হয়েছে একাধিক। 6 ব্যাগ রক্ত দিতে হয়েছে জোগাড় করে। 2 পরিবারের লোকজন আয়মান ও সুব্রতার কাছে স্রষ্টার কাছে দুহাত তুলে তাদের সুস্থতা প্রাণ ভিক্ষায় নিমগ্ন হয়েছে ধ্যানমগ্ন ঋষির মতো। 2 দিন পর আয়মান মুখ খুলল, তার আগে কথা বলার মতো শক্তি বা হুঁশ কোনোটাই ছিল না তার। ব্যথায় কখনো কণ্ঠে সুব্রতা কথা জিজ্ঞাসা করলো তার মাকে। তারা তাকে বলল সুব্রতার চিকিৎসা চলছে, তার সব লোকজন আছে, ডাক্তার বলছে ভয়ের কিছু নেই, জ্ঞানও ফিরেছে, তবে এখনও চোখ খুলতেও কিছু বলতে পারিনি। 1 সপ্তাহ পরে আয়মানের রিলিজ হয়, হাতে প্লাস্টার করা, এটা 15 দিন রাখতে হবে। তারা সবাই তাকে নিয়ে মেডিকেলে গেল। কেবিনে প্রবেশ করতে আয়মান দেখল সুব্রতার মা, তার বোন জামাই এবং আরও অপরিচিত মুরব্বী বসা। সুব্রতার মাকে তাদের আয়মান সালাম দিল। সুব্রতার মা দাঁড়িয়ে জামাইয়ের পিঠে আশীর্বাদে হাত বুলিয়ে দিয়ে আর্দ্র কণ্ঠে বলল, আয়মান তাদেরকে সুব্রতার কথা জিজ্ঞাসা করলো। বেডের একপাশে গিয়ে সুব্রতার মাথার কাছে বসলো। ওদের দুজনকে স্পেস দিয়ে মুরব্বী সহ বাকিরা সবাই এদিক সেদিক চলে গেল। কেউ হাসপাতালের নিচে, কেউ সামনের বারান্দায়, কেউ কেবিল লাগোয়া বারান্দায় চলে গেল। আমার সুব্রতা বলে আয়মান সুব্রতার কপালে মোলায়েম চুমু খেল, গালের সেলাইয়ের উপর হাত বুলিয়ে দিল, পায়ের পাতা ধরে দেখলো খুঁটি খুঁটি সুব্রতার সারা শরীরের জখমের স্থানগুলো দেখতে লাগলো মায়াভয়ের কণ্ঠে। সুব্রতার মাথায় আলতো করে হাত বোলাতে বোলাতে লাগলো আয়মান। সুব্রতার চোখ বন্ধ। আয়মান সুব্রতার কানের কাছে নিজের শুকনো ঠোঁট জোড়া নিয়ে ফিসফিসে বলে, সুব্রতার চোখ খুলো, দেখো আয়মান তোমার কাছে এসে, ছাড়া দাও আমার ভালোবাসায়। সুব্রতার দুর্বল আঁখি পল্লব মেলে ধরল, নিবু নিবু প্রদীপের মতো পিট পিট করে চাইল আয়মানের দিকে। আয়মান সুব্রতার গালে আর তার পিঠে দিয়ে মায়া মায়া স্পর্শ দিতে দিতে বলল, বাবু কথা বলো একটু, কতদিন তোমার হৃদয় জুড়ানো আদুরে কণ্ঠখানি শুনি না, কতদিন তোমায় সেই মাদকতাময় হাসি শুনিয়া, যেন যুগের পর যুগ তুমিহীনা আমি এই বিশ্ব মরুর প্রান্তরে, যেদিকে তাকাই তুমি নাই, শূন্য বিরান ভূমি, তুমি ছাড়া আমি যে বড় একলা নিঃস্ব, সঙ্গীহারা ডাহুকের মতো। সুব্রতা নিশ্চুপ নিশ্চল ভাবলেছেন, নিষ্পলক চোখে চেয়ে আছে আয়মানের মুখপানে। তার দৃষ্টি অচেনা নতুন। আয়মান অধৈর্য হয়ে উঠল, অবসন্ন শরীর ও মন নিয়ে আবারও ডাকল সুব্রতাকে। কি ব্যাপার পাখি, কথা বলছো না কেন? কষ্ট হচ্ছে নাকি কোনো অভিমান আমার উপর? দেখো আমিও অনেক ইনজিওর্ড হয়েছি, আমার কথা তোমার মনে পড়েনি একবারও? জানতে চেয়েছ কারো কাছে আমার কথা? সুব্রতা তার মেলানো শুষ্ক অধৈর্য করে আংশিক ফাঁক করলো, মরা কণ্ঠে জিজ্ঞাসা করলো, আপনি কে? আমাকে এতক্ষণ এতগুলো বলছেন কেন? ভুল করে এই কেবিনে ঢুকে পড়লেন বুঝি? সুব্রতা কৌতুক করছো কোনো সিরিয়াস মুহূর্তে? ভার কণ্ঠে শক্ত চোয়ালে জিজ্ঞেস করলো আয়মান। কৌতুক? কি বলছেন আবোল তাবোল এসব? ওরা সব কই, আমি এখানে কেন? আয়মান স্তব্ধ, বাঘহীন, হতভম্ব, চোখ বড় বড় হয়ে কপালে উঠে গেল তার। স্তম্ভিত চাহনিতে পালকহীনভাবে চাইল সুব্রতার পানে। তার মুখের উপর থেকে হাত সরিয়ে নিয়ে বসা থেকে উঠে দাঁড়ালো। জমে গেলে হিমশীতল বরফের ন্যায় শরীরের ব্যথা নিয়ে কেবিনের বাইরে গিয়ে উপমাকে ডাক দিল। উপমা এসে সবাইকে ডাক দিতে বলল। সবাই এলো। আয়মান চিন্তিত গলায় প্রচণ্ড আক্ষেপ নিয়ে সুব্রতার মাকে বলল, মা সুব্রতা অসংলগ্ন আচরণ করছে কেন? আমাকে না চেনার ভান করছে কেন? সুব্রতার মা কিছু বলার আগে আমিনা বেগম ও উপমা সুব্রতার কাছে গিয়ে একথা ওকথা বলতে লাগলো, কিন্তু ফলাফল শূন্য। সুব্রতা তাদেরকেও চিনতে পারছে না। উপমা কান্না জুড়ে দিল, সাথে সাথে সুব্রতার মাও কেঁদে ফেলল হু হু করে। মা কী হয়েছে বলেন প্লিজ? সুব্রতার মা শাড়ির আঁচল দিয়ে চোখের কোণে ঢালা অশ্রু মুছতে মুছতে বলল, বাবা সুব্রতা স্মৃতিশক্তি হারিয়ে ফেলছে, ও কাউকে চেনে না বাবা। কি? না মা না, হতে পারে না, অসম্ভব। আমি ডাক্তার থেকে সত্যিটা জানতে চাই। ডাক্তার বিকেলে আসবে, সব জেনে নিও। আমিনা বেগম পুত্রকে থামাতে অনুরোধ করলো, বাবা তুই নিজে অসুস্থ,
ভাঙা হাত তোর, পুরোপুরি সুস্থ হতে 1 মাস সময় লাগবে। এভাবে পাগলামো করলে সমাধান হবে বল? মাথা ঠান্ডা রেখে আমাদের পরিস্থিতি মোকাবেলা করতে হবে। আল্লাহ যা করে তা বান্দার ভালোর জন্য করেন। আমরা পাপী বান্দারা নগদে তা বুঝে উঠতে পারি না। সেদিন বিকেলে কর্মরত ডাক্তার কেবিনে এলো সুব্রতাকে দেখতে। আয়মন অস্থির কণ্ঠে ডাক্তারকে জিজ্ঞেস করলো, ডাক্তার, আমি পেশেন্টের হাজবেন্ড, ও আমাকে চিনতে পারে না কেন? দেখুন, কোনো কিছুর উপর আমাদের নিয়ন্ত্রণে, সব কিছুর একমাত্র নিয়ন্ত্রক হচ্ছে স্রষ্টা। আমার ডাক্তারের মাধ্যম মাত্র। আপনার স্ত্রীর মেমোরি টোটালি ড্যামেজ হয়ে গেছে, কারণ ওনার মাথার আঘাত বেশ বড় ধরনের ছিল। ব্রেনের সংক্রমণ হচ্ছে। ও নো! বলে আয়মান মৃদু আত্মচিৎকার করে উঠল। কাঁদো কাঁদো স্বরে বলে, কী বলছেন ডাক্তার এসব? আর কোন দিন স্বাভাবিক জীবনে ফিরে আসবে না? আমাকে ও আমাদেরকে সবাইকে চিনবে না? হয়তো চিনবে, নয়তো চিনবে না। বাইরে নিয়ে উন্নত চিকিৎসা করাতে পারলে অ্যাবিলিটি থাকতে পারে। স্রষ্টার উপর ভরসা থাকুন, ঠিক হয়ে যেতে পারে প্রিয়জনের অনাবিল সান্নিধ্য পেলে। এই বলে ডাক্তার তাদের সবার দিকে চেয়ে সুব্রতার বিষয়ে আরও কিছু বলল। কিভাবে চলতে হবে তার সাথে, কিভাবে কথা বলতে হবে, কোথায় ঘুরতে নিয়ে যেতে হবে। ডাক্তার চলে গেলে আয়মান বারান্দায় গিয়ে বোনকে বুকে জড়িয়ে কান্নায় ভেঙে পড়ল। জীবন এমন কেন বোন, বলতে পারিস? কেন আমার পেতে পেতে হারাই, হারাতে হারাতে পাই, আবার সেই পাওয়ার মাঝে শত ঝাপটা? কী অপরাধ আমাদের? জানি না সামনে আরও কোনো বড় কোনো অশুভ কিছু হায়নার মতো ওত পেতে আছে কি না আমাদের জীবনে। ভাইয়া প্লিজ চুপ কর, একবার ভাবো, যদি তোমার সুব্রতা এই পৃথিবীর বুক থেকে চিরদিনের মতো নিঃশেষ হয়ে যেত, তখন কি কি হতো? তার চেয়ে সে বেঁচে আছে, আমাদের কাছে হাঁটবে, চলবে, হাসবে, বলবে, এই কি কম? আমরা এই নিয়ে কত শুকরিয়া আদায় করতে পারি। ভাইয়া, তুমি এমন করলে আমাদের মা কীভাবে বাঁচবে বলো? সুব্রতার পাশাপাশি মা কি কম তোমার আর আমার জীবনে? বেদনার্ত সুরে বলল উপমা, তুই আমার বড় লক্ষ্মী বোন। আমার ছন্নছাড়া হয়ে যাওয়া সময়গুলোতে তুই ছোট হয়ে বড়র মতো কীভাবে যে আমাকে সামলে নিস। তোর মতো একটা বোন যেন আল্লাহ সব ভাইকে জীবনে দেয়। স্রষ্টার কাছ থেকে পাওয়া তুই আমার অনন্য উপহার। নিজের পড়াশোনা ক্ষতি করে ভাই ভাবিকে নিয়ে পড়ে আছিস। আর আমাদের মা, মা আমাদের গোটা পৃথিবী, মা আমার প্রাণ। মা ছাড়া আমাদের পৃথিবী অন্ধকার। সুব্রতা হলো আমার হৃদয়ের টাটকা রাখার মেডিসিন, আমার সুখের তারা। বাবা কি কম বলে? বাবা আছে বলে আমাদের যত দম্ভ, যত শক্তি। আমার বোনের কপালে স্নেহের পরশ বুড়িয়ে দিল। উপমা ভাইয়ের দৃষ্টির অগোচরে কপটা অশ্রু বিসর্জন দিল। মনে মনে বলল, এক ভাইকে অকালে হারিয়েছে, আর এক ভাইকে সুখ দেখা যে আমার ভালো থাকা, নয়তো আমিই বা কীভাবে ভালো থাকবো। আমার নিজেও অসুস্থ, তবুও সুব্রতার জন্য রয়ে গেল হাসপাতালে। গ্রামে চলে গেলে তার বাবা মা ও সুব্রতার মা, সাথে রয়ে গেল উপমা ও শিউলি, অর্থাৎ সুব্রতার বড় বোন। সুব্রতার শারীরিক অবস্থার উন্নতির দিকে সেলাই শুকিয়ে আসছে। শারীরিক ব্যথাগুলো সহনীয় পর্যায়ে চলে গেছে। 1 সপ্তাহ পরে তারা রিলিজ হলো। গ্রামে চলে গেল আয়মন সহ বাকি সবাই সুব্রতাকে নিয়ে। সকাল বিকেল নিয়ম করে সুব্রতার আয়মনের সেবা যত্ন চলছে, তাই ভাইয়া ভাবির জন্য সবটুকু করছে উপমা। অনিমা আমিনা বেগম গৃহকার্যে সামলাতে নাভিশ্বাস হয়ে যাচ্ছে, কেননা আত্মীয় স্বজনের থেকে শুরু করে পাড়া প্রতিবেশী রাত দিন আসা যাওয়া। দুর্ঘটনা থেকে বেঁচে ফেরা লতিফ খানের পুত্র ও স্মৃতিশক্তি হারানো পুত্রবধূকে দেখতে সবার আনাগোনা তার ঘরে। আমিনা বেগম মসজিদে একটি খাসি দান করলো এতিম বাচ্চাদের খাওয়ানোর জন্য। দুর্ঘটনার সংবাদ পেয়ে তিনি মানত করেছেন ছেলে ও ছেলের বউয়ের জীবন ফিরে পাওয়ার জন্য। আইমানের বাবা দান খয়রাত করছেন দুহাত ভরে। সুব্রতার মা বাবা মানত করছেন, তারা এই মানত পূরণ করছে, মেয়ে ও মেয়ের জামাইয়ের জীবন ফিরে পাবে। 15 দিন পরে জেলা সদর হাসপাতালে গিয়ে আয়মন নিজের হাতের প্লাস্টার খুলে নিয়ে এলো। সে এখন অনেকটাই সুস্থ, শরীরে ব্যথা বেদনা নেই বললে চলে। সুব্রতার শারীরিক অবস্থা উন্নতির দিকে, তবে ধীর গতিতে হচ্ছে। নির্দিষ্ট সময়ে সুব্রতাকে নিয়ে আয়মন আবার ঢাকায় গেল। সুব্রতার শরীরে বিভিন্ন স্থানে সেলাইগুলো খুলে নিল। ডাক্তার জানালো স্মৃতিশক্তি ছাড়া বাকি সব ঠিক আছে, আর কোনো সমস্যা হবে না আশা করি। আর মেমোরি ফিরে আসার সম্ভাবনা রয়েছে, তবে বহুদিন পরে, এমনকি কয়েক বছরে লেগে যেতে পারে। এমন কোথাও গেলে সুব্রতার গা ঘেঁষে বসা বা কথা বলার চেষ্টা করে না, খুব দরকার না হলে না। পাশে যদি সুব্রতা চিৎকার করে, তখন ভারী বিব্রতকর সিচুয়েশনে পড়তে হবে। এই ভিতরে এমন অভিজ্ঞতার মুখোমুখি হয়েছে আয়মান। পরে বোনকে জিজ্ঞাসা করলো, এই উপমা শোন, আচ্ছা সুব্রতার সাথে কারো কোনো সমস্যা হচ্ছে না জীবনযাপনে? কিন্তু আমি তাকে ছুতে গেলে সে সরে যায়। আম, আজব না বল? এভাবে কিভাবে কি হবে আমার তো মাথায় ধরছে না। আমরা কেমন চলি, খুব বেশি
ভিড়ি না তার সাথে, তুমি এমন চলো, এতেই কাজ হবে আস্তে আস্তে। মন খারাপ করো না ভাইয়া, সুব্রতা বেঁচে আছে, তোমার ঘরে আছে, তোমার বউ এখন সে, এই আর কি। তা অবশ্য মন্দ বলিস নি, বিরস কণ্ঠে মলিন বদলে বলল আয়মান। আয়মান ওদের মতোই সুব্রতার থেকে দূরে দূরে থাকে। অসুস্থ হওয়ার পর থেকে ওতে একই রুম হলেও আলাদা বিছানায় ঘুমে, এছাড়া উপায় কি? সুব্রতা প্রায় সুস্থ, এখন তার বাবার বাড়ি গিয়েও বেরিয়ে আসলো কিছুদিন। বাবা মা বোনকে সে কিছুটা চেনে এখন। আয়মান তাকে নিয়ে এক সন্ধ্যায় সিনেমা দেখতে গেলো। সিনেমা দেখা শেষ হয়ে বাড়ি ফিরতে রাত হয়ে গেল। নীরব রাস্তায় দুজন কপোতাক্ষী থেকে পুলিশের সন্দেহ হলো, পুলিশ তাদের আটকালো। পরিচয় জানতে চাইল। আয়মান বলল, আমরা স্বামী স্ত্রী, সিনেমা দেখে ফিরছি। পুলিশ সুব্রতাকে জিজ্ঞাসা করলো, ওনার কথা সত্যি? না, আমি ওনাকে চিনি না। তাহলে অপরিচিত জনের সাথে সিনেমা দেখতে গেলেন কেন? আয়মান পুলিশকে ঘটনা খুলে বলল। তারা বিশ্বাস করলো না। পরে আয়মান বাড়িতে ফোন দিয়ে নিশ্চিত হলো এবং সরি বলল। আয়মান বাড়ি এসে সুব্রতাকে ইচ্ছে মতো বকা দিল রাগত স্বরে। আমাকে চেনো না তুমি? না, নাকি হেয়ালি করছো? চেনার চেষ্টাটুকু করছো না? যেহেতু চেনোই না, আমি আজ থেকে তোমার সম্পর্কে আর কিছু জানি না, আর কোনো কথা নেই। আর অনেক জ্বালিয়েছো, অনেক। আর টলারেট করতে পারছি না। সুব্রতা, কী পাপ করলাম জীবনে? কী পাপের শাস্তি খোদায় আমাকে দিচ্ছে জানি না। কতটা কাঠখোট পোড়াতে হয়েছে আমাকে তোমাকে পেতে, তা তো কেবল আমি জানি। কত স্বপ্ন নিয়ে তোমাকে নিয়ে, কত প্ল্যান ছিল ছোট বড়, এটা করব ওটা করব, এইভাবে এনজয় করবো, ভয় দুষ্টমি করবো, সব ধূলিসাৎ হয়ে গেল। সবই এই পাওয়ার চেয়ে না পাওয়া ঢের ভালো ছিল। সামনে আছো অথচ তোমাকে ধরা যায় না, ছোঁয়া যায় না, শোনা যায় না, ভালো করে কথা বলা যায় না। থাকো তুমি তোমার মতো, আমি গেলাম বলে আয়মান তার বালিশ নিয়ে রুম থেকে বেরিয়ে গেল। তার পরের দিন বিকেলে দিকে উপমা সুব্রতাকে বলল, জানি তোমার মন ভীষণ খারাপ, ভাইয়া রাতে বকা দিচ্ছে, আমি মা সব শুনেছি, কিন্তু আমরা গেলে ভাইয়া আরও খেপে যেত। সুব্রতা এদেরকেও এখন কিছুটা চেনে। সুব্রতা উপমাকে বলে, আচ্ছা, আমি না বিধবা, উনি না আমার ভাসুর? ভাবি, সে তো তোমার ভাসুর ছিল, সেটা অতীত। বর্তমান সে হলো এখন তোমার বিয়ে করা স্বামী। এটা মাঝখান দিয়ে ঘটে যাওয়া তুমি কানেক্ট করতে পারছো না। আমাদেরকে বহুদিন ধরে দেখছো, কাছে পেয়েছো, তাই অনেকটা চিনতে পারছো। কিছুদিন গেলে সব ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। আমি বাজারে যাবো একটু দরকারে, তুমি চলো, ঘুরে আসবে, ভালো লাগবে তোমার। আচ্ছা চলো। সুব্রতা ও উপমা মাথায় ওড়না দিয়ে তাদের স্থানীয় বড় বাজারের দিকে হেঁটেই যাচ্ছে। গ্রামের নির্জন অন্ধকার মেঠোপথ। কিছুটা জুড়ে যেতেই সুব্রতা উপমাকে পিছন থেকে কেউ টেনে ঝোপের ভিতরে নিয়ে গেল। তারা চিৎকার দেওয়ার আগে কোনো বলিষ্ঠ হাতের চাপায় পড়ে গেল তাদের দুজনের মুখ। অপরিচিত তিনটি ছেলে, তাদের মুখ ঢাকা, আবছায়াতে চেনা যাচ্ছে না। একজন উপমাকে শুইয়ে দিল। উপমার কামিজের চেন খুলতে খুলতে বলল, তোর ভাইয়ের জন্য আমরা জেল খেটেছি, আমাদের আড্ডার আসর শেষ হয়ে গেছে, আমরা নানাভাবে ক্ষতিগ্রস্ত হয়েছি। ছোট ভাইয়ের বউকে বিয়ে করে তোর ভাই, শখ কি তার? সে তো আমাদের চেয়েও খারাপ, গ্রেট নাম্বার লুচ্চা। তোরা দুই ননদ ভাবির থেকে আজ এর বদলা নিব সুদে আসলে। আমাদের ধরার সুযোগ নেই। দুদিন পর ফ্লাইট, বিদেশ চলে যাচ্ছি। যাওয়ার আগে তোদের থেকে মজা নিয়ে নে, কি বলিস? আর তোর ভাবি তো এখন কাউকে চেনে না, সুবর্ণ সুযোগ। উপমা নিজেই হাত দিয়ে সেই হাত সরিয়ে কিছু বলার চেষ্টা করছে, পারছে না। একজন উপমার মুখ চেপে ধরে আছে, তো আরেকজন সেলোয়ার খোলার চেষ্টা করছে, আরেকজন সুব্রতাকে শুয়ে মুখ চেপে ধরে আছে। সুব্রতারা হাতুড়ে সজোরে কামড় দিল। সে কুকিয়ে উঠে ফিসফিসিয়ে অন্যদের বলল, এই এদিকে আয় আগে, এই খা ড্যাশ, এই শালিটারে করলা কি আমারে? বাকি দুজন উপমাকে ছেড়ে সুব্রতাকে চেপে দিল। সেই সুযোগে উপমা উঠে দৌড়ে লুকিয়ে গেল একটি প্রকট আম গাছের আড়ালে। তারা সুব্রতাকে নিয়ে মশগুল। সুব্রতার জামার বুকের বোতাম সব খুলে ফেললো একে একে। তিনজনে সুব্রতার শরীর থেকে হাতের সুখ করে নেওয়ার মতো। একজন চূড়ান্ত কিছু করতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে পুরোদমে। তাদের চোখে মুখে কামুকতার নগ্ন উল্লাস। লোলুপতার দৃষ্টি ঝরে পড়ছে সুব্রতার সারা দিয়ে। দুর্বল নারীশক্তি পরাভূত হচ্ছে তিন পুরুষের পেশি শক্তির কাছে। অমনি পেছন থেকে একজনের মাথায় সজোরে আঘাত পড়ল গাছের শক্ত মোটা কাচের ডালে। নিমেষে সে মাথায় হাত দিয়ে মাটিতে দপ করে বসে পড়ল। বাকি দুজন হকচকে গেল উপমার দুঃসাহসিতে। তারা কি বুঝে যেন পা চালিয়ে পালিয়ে গেল। সুব্রতা উপমা সাহস করে আঘাত করে ছেলেটাকে বেঁধে ফেলল গাছের সাথে পিছমোড়া করে। ঠিক তার আগ মুহূর্তে প্রকৃতির কাজ সারতে এক কিশোর ছেলে সেই বাগানের ভিতর দিয়ে যায়।
কারো ধস্তাধস্তি আওয়াজ কানে যেতে ভয়ে চুপসে যায়। আড়ি পেতে বুঝতে পারে এখানে কারা বা কী হচ্ছে। সে লুকিয়ে বের হয়ে আসে, প্রায় দৌড়ে কাচ্চিত হয়ে আয়মানদের ঘরের সামনে গিয়ে পড়ে। আয়মান তাদের পাশের বাড়ির সেই ছেলে হাঁপাতে হাঁপাতে পুরো ঘটনা খুলে বলল। আয়মান বিস্ফোরিত চোখে বলে, কি বলিস? ও নো। পাশের ঘরে চাচাতো ভাইয়ের সাইকেল নিয়ে সেই ছেলে সহ সেখানে পৌঁছে গেল 10 মিনিটের ব্যবধানে। সাইকেল রাস্তার পাশে রেখে বাগানের ভিতরে ঢুকলো দুজনে। মোবাইলে আড়লে ফেলে দেখতে পেল সুব্রতা উপমা থরথর করে কাঁপছে, প্রচণ্ড ঝড়ে ভেজা পাখির ছানার মতো। এই শীতেও তারা দুজন ঘেমে একাকার। আয়মান বুকের দুপাশে বোন ও বউকে জড়িয়ে নিল। আয়মান বাধা ছেলেটির মুখ থেকে একটানে রুমাল টেনে সরিয়ে ফেলল। সে বিস্মিত হলো অতি চেনা মুখটি দেখে। রাকিব, তুই এত জঘন্য কবে থেকে এলি? চল তোর বাবা মায়ের কাছে, ওরাই তোর বিচার করবে এই নোংরায়। ভাইয়া, তুমি একে চেনো? ভালো করে চিনি, কিন্তু ওকে ভালো জানতাম আমি। প্রায় তাকে হেল্প করতাম টাকা দিয়ে। দেখলে তো এবার উপকারের নামে থাপ্পড়। দেখছি বলে আয়মান ক্রোধান্বিত হয়ে রাকিবের শার্টের কলার টেনে ধরে দাঁড় করলো। রাকিব আয়মানের পা ধরে ভেউ ভেউ করে কেঁদে ফেলল। মাথা চেপে ধরে বলল, আয়মান ভাই, আল্লাহর কসম, আমি যদি জানতাম এনারা আপনার বোন ও স্ত্রী, তাহলে ভুলেও লিপ্ত হতাম না এই হীনকর্মে। আপনি তো জানেন আমি গরিব মানুষ, এখন বিদেশে যাচ্ছি ধার দেনা করে। তারা দুজন আমাকে 10,000 টাকা দিয়ে বলল, আমরা জরুরি এক কাজে যাব, তুই শুধু পাহারা দিবি, চারপাশে আর সহযোগিতা করবে আমাদের। আমি বারবার জানতে চেয়েছি, আপনার নাম বলেনি, শুধু বলছে প্রতিশোধ নিব একজনের উপর। নয়তো এমন কাজ আমরা এর আগে কখনো করিনি। এই জন্য আমাকে আঘাত করার পর তারা পালিয়ে গেল। তারা কিভাবে জানলো আমার স্ত্রী ও বোন এখানে বাজার? সেটা তো আমি জানি না ভাই। তারা আমাকে নিয়ে পথের পাশে লুকিয়ে ঘাপটি মেরেছিল। আয়মান কষে লাথি মারল রাকিবের কোমর বরাবর। বলল, আমার ইচ্ছে করছে তোদের তিনজনের হাত কেটে কিমা করে ফেলি, যে হাত দিয়ে আমার স্ত্রী ও বোনের গায়ে হাত দিচ্ছে, জানোয়ার কোথাকার। রাকিব ওমাগো বলে চাপা আত্মনাদ করে উঠল। আয়মান বোনের দিকে চেয়ে রুক্ষস্বরে বলল, তোর মোবাইল কই? ভাইয়া, ফোন আমার হাতে ছিল, কিন্তু মেসেজ দিতে গিয়েও থেমে গেছি ভয়ে। কারণ আলো জ্বললে উঠলে তারা আমার অবস্থা নির্ণয় করে নিতে পারতো। ভাবি সেভ করার জন্য আমি গাছের একটা ডাল কুড়িয়ে নিছি। তোরা বাড়ি যা, আমি ইতোকে নিয়ে তো তাদের বাড়ি যাচ্ছি। ফিরতে লেট হবে। পাখিদের বাড়ি যাব, পুলিশ নয় এবার। পরিবার দিয়ে তাদের পানিশমেন্টের উপযুক্ত ব্যবস্থা করে আসবে, যেন ভুলেও কোনো মেয়ের দিকে চোখ না যায়। সুব্রতা উপমা এবার বাজারে গেল না, বাড়ি ফিরে এলো। সেই ছেলেদের শায়েস্তা করে বাড়ি ফিরতে ফিরতে আয়মানের গভীর রাত হয়ে গেল। বাইরে ছিল হাড় জমে আসা কনকনে শীত ও হিমেলাও। বহুদূর থেকে জনমনোভূমি মেঠে পথ মারিয়ে আসতে হলো আয়মানে। গায়ে ছিল না ভারী শীতের পোশাক। আয়মান রুমে ঢুকলো। ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে এলো, দেখলো সুব্রতা গাঢ় নিদ্রায় ডুবে আছে। ডাবল পার্টের কম্বল মুড়ি দিল। আয়মান শীতে আহু করতে করতে সুব্রতার পাশ ঘেঁষে শুয়ে পড়ল। সযত্নে কম্বল টেনে নিলে সুব্রতা জেগে উঠল। সে আনমনা ভেঙে বসল। ভূত দেখার মতো চমকে গেল। আয়মানের দিকে তেজি স্বরে চেয়ে আছে অচেনা দৃষ্টিতে। অমন করে চেয়ে কি দেখছো বধূ? বাইরে সব শীত, আজ আমার শরীরে তুমি আমার সুব্রতা, দাও না একটু উষ্ণতা। রোমাঞ্চকর চাহনিতে দুষ্টুমি কান্ত বলে আয়মন। সুব্রতার দৃষ্টি কাঠিন্য এনে ফের আয়মনের দিকে চাইল। বিছানা থেকে নেমে যেতে আয়মন থেকে ঝাপটে ধরে বিছানায় ফেলে দিল। সুব্রতা গোলাপি তুলতুলে অধরে নিজের শুষ্ক অধর ডুবিয়ে দিল। সুব্রতা পা দিয়ে আয়মনকে ধাক্কাতে লাগলো। আয়মন ঠোঁট সরিয়ে নিল, বলল, এখন সত্যি আমার শরীরটা উষ্ণতায় ভরে গেছে। শীত আর পুরো রাত কাবু করতে পারবে না, নয়তো ঠান্ডায় জমে যাচ্ছিলাম। আপনি না আমার ভাসুর, ঘৃণা করে আপনাকে। আয়মান বিছানা থেকে নেমে গেল। সুব্রতার দিকে করুণ চোখে চাইল। ক্ষুব্ধ অভিমানী গলায় বলল, আমাকে চিনতে পারো না তুমি? ঠিক আছে, খুবই সুখ পাচ্ছ এভাবে আমাকে জ্বালিয়ে পুড়িয়ে না? এই মুহূর্ত থেকে তোমায় অচেনা হয়ে গেলাম। ভালো থেকো তুমি। আয়মান বারান্দায় চলে গেলে আবার একের পর এক সিগারেট ফুঁকতে শুরু করলো। বাইরে থেকে হু হু করে ঠান্ডা হাওয়া আয়মানের গায়ে এসে পড়ছে। আর টিকতে না পেরে রুমের ভিতরে এলো। সোফায় হেলান দিয়ে শুয়ে পড়লো। আগে গায়ে দেওয়ার মতো কিছু নেই। খুব খুব করে দুটো কাশি হলো। কাশির মাত্রা দ্বিগুণ হলো। কোনো মতে মোবাইল নিয়ে উপমাকে ফোন দিল তাদের রুমে আসার জন্য। উপমা ছুটে এলো। আরে ভাইয়া, তোমার এমন কাশি হচ্ছে কেন? এর আগে আমি কাশি দেখেছি। পাত্তা দেয়নি। ড্রয়ার থেকে সিরাপটা বের করলো। আর একটা কম্বল এনে দে। উপমা ভাইকে কম্বল এনে দিল। যা যা করণীয় সবই করলো, কিন্তু কাশি কমছে না।
মুখ দিয়ে রক্ত বমেছে। ভাইয়া প্লিজ বলো তোমার এমন কি করে হলো? আয়মান মুখ দিয়ে কথা বলছে না, নাক চোখ মরিচা হয়ে গেছে। হাত তুলে ইশারা দিয়ে ঘুমন্ত সুব্রতাকে দেখলো। উপমা ঘৃণা ও উপেক্ষা নিয়ে ঘুমন্ত সুব্রতার দিকে চাইলো। ছুটে গিয়ে বাবা মাকে ডেকে তুললো। তারা হন্তদন্ত পায়ে এগিয়ে এলো। আইমানের অবস্থা ক্রমশ খারাপ হতে যাচ্ছে। এভাবে প্রায় ভোর হয়ে গেল। সুব্রতার শিহরণ নিকট গুঞ্জন শুনে উঠে বসলো। সবাই বিরক্তি নিয়ে সুব্রতার দিকে চাইল। লতিফ খান তার স্ত্রী উপমা আয়মান হাসপাতালে নিয়ে গেল। ডাক্তার পরীক্ষা নিরীক্ষা করে মেডিসিন দিল। আদেশ করলো শক্ত গলায় এই ড্রাগসগুলো পুরোপুরি খাবেন, গ্যাপ না দিয়ে, এবং স্মোক করা টোটালি অফ করতে হবে। পাশাপাশি কোনো অ্যালকোহল সেবন করা যাবে না, নয়তো বড় ধরনের কিছু হবার আশঙ্কা আছে। অভিজ্ঞ ডাক্তারের মুখে এই বাক্যটি শুনে আয়মানের বাবা মা বোনের মন বেজায় খারাপ হলো এবং সুব্রতার উপরে বিখুর ক্ষোভ জমলো তাদের উপর। তারা আয়মানকে নিয়ে বাড়ি চলে গেল। আয়মান নিজের রুমে গেল না, বোনের রুমে গিয়ে শুয়ে পড়লো। নাস্তা খেয়ে ওষুধ খেয়ে নিল, রাতে ঘুম এনে, তাই এখন দুজনে সহজে দু চোখে ঘুম নেমে এলো। সুব্রতা নাস্তা খেয়ে নিজের রুমে গেল। লতিফ খান পুত্রবধূর সামনে গেল, রাজবাড়ি গেল, বললেন, দেখো বোমা, তুমি আমাদের ঘরে এসেছো আজ 3 বছর শেষ হয়ে 4 বছরের দিকে পা দিচ্ছে। সংখ্যাটা একেবারে ছোট নয়। তুমি এখানে নতুন নয়, সব জানো, সব বুঝো। স্বামীর কর্তব্য রাখা স্ত্রীর দায়িত্ব ও কর্তব্য, কথাটা মনে রাখো। আমার ছেলের কিছু হয়ে গেলে তুমি ক্ষমা পাবে না, মনে রাখো। সুব্রতা হা হয়ে চেয়ে রইল শ্বশুর দিকে। কিছু বলার আগে ভারী ভারী পা ফেলে রুম থেকে প্রস্থান করলো লতিফ খান। তার পিছন দিয়ে রুমে আসলো আমিনা বেগম। ঝাঁঝালো কণ্ঠে বলল, বৌমা কান খুলে শুনে রাখো, এক ছেলেকে হারিয়েছি, এই ছেলে হারালে তোমার রক্ষে নেই। তুমি আমাদের সবাইকে চেনো, স্বামীকে চেনো না নাকি? যেহেতু আগ থেকে আয়মন পছন্দ করো না, এখন তার বদলা নিচ্ছ? না চেনা ভান করে, ফাজলামো একটা সীমা আছে। কবরে গেলেও কি জবাব দিবা? স্বামীকে সন্তুষ্ট তোমার উপরে, স্বামীকে ভালোবাসা দিয়ে আনন্দে রাখা তোমার উচিত নয়। সুব্রতা এখনো কিছু বলতে পারল না। মেঘমুখ অসহায় ভঙ্গিতে চেয়ে রইল অপলক। উপমা রুমে ঢুকলো, আঙুল তাক করে ধরল সুব্রতার দিকে, বিষ কণ্ঠ ঝাড়ল ভেজা গলায়। অনেক জ্বালিয়েছ, আমার এক ভাই বেঁচে নেই, এই ভাই মৃত্যুর দিকে চলে যাচ্ছে, সবই তোমার জন্য। তুমি একটু সজাগ হলেই চিনতে পারো তাকে। এমন এসব তোমার ভানা আমি বুঝি না। তোমার ভালোবাসা না পেয়ে, তোমার ইগনোর সহ্য করতে না পারে, তোমাকে ভোলার জন্য সিগারেটের ধোঁয়া উড়িয়ে মাঝে আশ্রয় নিয়েছে আমার ভাইটা। ভালোবাসা অপরাধ, পাপ, ভুল, অন্যায়? আমার ভাইয়ের কিছু হয়ে গেলে সবার আগে আমি তোমাকে মেরে ফেলবো গলা টিপে। তারা মা মেয়ে চলে গেল রাগে গজগজ করতে। সুব্রতা হতবিম্বল। এই প্রথম সবার রুক্ষ আচরণ দেখে তার চোখ দুটো নিজেই টইটম্বে হয়ে গেল। নীরবে কাঁদলো বুক ভাসে। বেশ কিছু সময় পর উপমার রুমে গেল। আয়মনের শুকনো মুখ বরাবর দিকে চেয়ে রইল আকুল হয়ে। সুব্রতার দু চোখ ভর্তি রাজ্যের মায়া আয়মনের জন্য। ভিতর থেকে দরজা বন্ধ করে দিল। আয়মনের পায়ের কাছে বসলো, বিড়বিড় করে বলল, ক্ষমা করে দিবেন আমায় কোনো ভুল থাকলে। আপনাকে কেবল ভালোবাসি, তাকে কতটা ভালোবাসি তা কেবল এই অন্তর জানে। আয়মনের কানে সুব্রতার কিন্নর কণ্ঠ যেতে চোখের পাতা উল্টিয়ে চাইল সে। সুব্রতা, আমি তোমার আয়মন, চিনতে পারলে বাবু? আপনি আয়মন, আমি আপনার অন্ধকার গুহার প্রজ্বলিত আলোকশিখা। তুমি আমার পায়ে কেন? আমার তোমার স্থান তো আমার বুকে। আমার মন মন্দিরের দেবী তুমি। বলে আয়মন সুব্রতাকে বুকে জড়িয়ে নিল। আপনি এখন সুস্থ বোধ করছেন? তুমি আছো বলে। কুয়াশা জড়ানো অলস রাত। আয়মান সুব্রতার পাশে ঘুমালো, বুকের গহীনে অনন্ত সুখ নিয়ে। সুব্রতার চিবুকে চিবুক ঠেকিয়ে নাকে নাক ডলে গুনগুন করে বলল, কবে তুমি নাম ধরে ডাকবে, কবে তুমি হাতে হাত রাখবে? সুব্রতার নিস্তরঙ্গ নদীর ঢেউয়ের হতো মৌন রইল। আয়মনে হাতে হাত রাখলো, বুকে মাথা রাখলো। অফুরন্ত ভালো লাগে, মমতায় শিহরণে ভরে গেল দুই প্রেমিক হৃদয়। সুব্রতা খেয়াল করলো পরের দিন তার সাথে কেউ কথা বলছে না আয়মন ছাড়া। সবাই মুখ ফিরিয়ে নিচ্ছে। সবার বলা কথার তীক্ষ্ণ আঘাতগুলো সুব্রতার হৃদয়টাকে এফোড় ওপড় করে দিচ্ছে। শানিত ছুরির ফলার নেই। সুব্রতার মাথা টনটন করে ব্যথা করছে। ব্যথার জন্য দুপুরে খেতে পায়নি। বারবার মাথার চুলগুলো খামচি দিয়ে টেনে ধরছে সে। আয়মান দিশেহারা পড়ে পড়ল। সুব্রতার এই অবস্থা থেকে তার বাবা মা ও উপমাও অস্থির হয়ে গেল। সুব্রতার পরিবারকে খবর দেওয়া হলো। বিকেলের দিকে হাসপাতালে নেওয়া হলো তাকে। সিটি স্ক্যান করানো হলো সুব্রতার। তারপরে হড়হড় করে বমি করে ফেলল সুব্রতা। তার মাথার সার্জারি করতে হবে। অপারেশনের রুমে নিয়ে গেলে তাকে। তার আগে সুব্রতা ও তার পরিবার ও আয়মানের পরিবার সবাই বলল,
মা বাবা উপমা আমি সবাদের ও আপনার পরিবার সবাইকে অনেক ভালোবাসি। আয়মানকে জীবন দিয়ে ভালোবাসি। আমাকে মাফ করবেন, আমার খুব যন্ত্রণা হচ্ছে। তোমার কিছু হয় না পাখি, তোমাকে বাঁচানোর জন্য হলে তোমায় বাঁচতে হবে। আয়মান বলেই সুব্রতার কপালে ভালোবাসার চিহ্ন এঁকে দিল। সুব্রতা ফ্যাঁস ফ্যাঁস সরে আয়মানের হাত ধরে বলল, আপনার ভালোবাসার পাওয়ার যোগ্যতা হয়তো আমার নেই। আপনাকে অনেক ব্যথা দিয়েছে, মাফ করে দিবেন। পরাপরের জন্য সঙ্গী হিসেবে আমি আপনাকে যে স্রষ্টার কাছে এটাই প্রার্থনা। কিছু সময় পর সার্জেন্ট বেরিয়ে এসে নিচু ব্যথায় সরি কণ্ঠে বলে, খুব সরি, শি ইজ নো মোর। আমরা অপারেশন শুরু করতে পারিনি। ওনার ব্রেনে বেশ কিছু রক শুকিয়ে গেছে। ডাক্তার আর কিছু বলতে পারল না। আয়মান গগনবিদারী চিৎকার করে উঠল। মেঝেতে ছোট বাচ্চার মতো গড়াগড়ি করে কাঁদতে লাগলো পাগলের মতো। আর্তনাদ করতে করতে বলল, সুব্রতা, খুব শিগগিরই আমাদের দেখা হবে, খুব শিগগিরই। তুমি মাটির নিচে, আমি মাটির উপরে। এ অসম্ভব সুব্রতা, এ অসম্ভব। আমি আসছি পাখি। সবার বিলাপের ভিতর দিয়ে উপমার মনে হলো কোনো মনীষীর সেই অমর বাণীটুকু জীবন দেয়, যতটুকু কেড়ে নেয় তার চেয়ে বেশি কিছু। সমাপ্তি। সুব্রতা, তোমার জন্য তৃতীয় এবং শেষ পর্ব। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।